একজন দরিদ্র দাদা ট্যাক্সি চালিয়ে তার বোনকে পুলিশ অফিসার বানালেন। পুলিশের চাকরি পেয়ে সেই বোনই তার দাদাকেই মিথ্যে কেসে ফাঁসিয়ে থানায় নিয়ে এসে জেলে ভরে দিলেন। কিন্তু সেই বোন যখন তার দাদার আসল সত্যতা জানতে পারলেন, তখন যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বন্ধুরা, কি ছিল সেই দরিদ্র দাদার আসল সত্যতা? কেনই বা তার বোন নিজের দাদাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে ভরেছিলেন? এবং সেই ঘটনার পর সেই বোনের সাথেই বা কি হলো? বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে এই গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটি ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে জন্ম হয় সুকান্ত হালদারের। তার পিতা শিবু হালদার ছিলেন একজন দিনমজুর। তিনি শহরের একটি কারখানাতে কাজ করতেন। মা প্রতিমা দেবী একজন গৃহিণী। তিনি যাবতীয় বাড়ির সমস্ত কাজ করা থেকে শুরু করে তাদের সন্তানদের লালন পালন করে বড় করে তোলা, এটাই ছিল তার নিত্যদিনের কর্ম। সুকান্তের একমাত্র বোনের নাম অর্পিতা। অর্পিতা ছিলেন সুকান্তর থেকে 5 বছরের ছোট। সুকান্ত তার বোনকে খুব ভালোবাসতেন। বলতে গেলে সেই তার বোনকে কোলে পিঠে করে বড় করে তুলেছেন। কারণ তার বাবা অনেক সকালে কাজে যেতেন এবং যখন বাড়ি ফিরতেন তখন অর্পিতা ঘুমিয়ে যেতেন এবং তার মা সারাদিন সংসারের কাছে ব্যস্ত থাকতেন। তাই সুকান্তই তার বোনকে দেখাশোনা করতেন। সুকান্ত যখন মাত্র 12 বছরের, তখন তার পিতা অসুস্থ হয়ে মারা যান। সংসারের হাল ধরার জন্য সেই ছোট্ট সুকান্তকেই তখন রোজগারের পথ খুঁজে নিতে হয়। তাদের দিন আনা দিন খাওয়ার সংসার। যদি কোনো একদিন তার বাবা কাজে না যেতেন, সেদিন আর তাদের মুখে ঠিকভাবে খাবার উঠত না। তাই আর কোনো রাস্তা না পেয়ে সুকান্তকে পড়াশোনা শেখানি ইতি টেনে কাজে লেগে যেতে হয়। কিন্তু তিনি কখনোই তার বোনের পড়াশোনা বন্ধ করেননি। তিনি তার অল্প আয় দিয়েও তার বোনকে পড়াশোনা করিয়েছেন। সুকান্ত প্রথমে বাজারে চা বিক্রির কাজ শুরু করেন। পরে তিনি যখন একটু বড় হলেন, তখন তিনি তার গ্রামের এক দাদার হাত ধরে একটা মোটর মেকানিকের গ্যারেজে কাজ শুরু করলেন। সেখানেই তিনি গাড়ি বাগানো, গাড়ি রং করা, গাড়ির টায়ার পাল্টানো, গাড়ি চালানো, এই সমস্ত কাজ শিখতে লাগলেন। দীর্ঘদিন ধরে তিল তিল করে জমানো কিছু অর্থ দিয়ে সে তার গ্রামের এক কাকার কাছে পুরনো একটি অ্যাম্বাসেডর গাড়ি কিনলেন। তারপর তিনি সেই গাড়িটিকে মেরামত করে সুন্দর করে রং করে সেই গাড়িটিকে নতুনের মতন করে তুললেন। সুকান্ত সেই গাড়ি দিয়ে যাত্রী পরিবহনের কাজ শুরু করলেন। তিনি সারাদিন গ্রাম থেকে শহরে, এই শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহন করতে শুরু করলেন। এই ট্যাক্সি হয়ে ওঠে তার জীবনের একমাত্র সম্বল। সারাদিন শেষে যখন ধীরে ধীরে শহরের সমস্ত আলো নিস্তেজ হয়ে যায়, তখন ক্লান্ত শরীরে তার ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরতেন সুকান্ত। কিন্তু তার মুখে কখনোই ক্লান্তির ছাপ ফুটে উঠত না, কারণ তার মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, এই পরিবারের মুখে যেন হাসি থাকে আর তার একমাত্র আদরে বোন অর্পিতার পড়াশোনায় যেন একটুও ঘাটতি না আসে। কঠোর পরিশ্রম করে তিনি এখন বেশ ভালোই আয় করতে লাগলেন। তাদের এখন আর আগের মতন দুবেলা খাওয়া নিয়ে দুশ্চিন্তা নেই। এখন তারা সবাই 3 বেলা পেট পুড়ে খাবার খেতে পারেন। অর্পিতা এবছর ক্লাস 12-এর এক্সাম দিয়েছে। এক্সাম দিয়ে সে এখন ভালো রেজাল্টের আশায় অপেক্ষা করে আছে। সুকান্ত প্রায় রাতে খাওয়ার টেবিলে বসে তার বোনকে বলতেন, শোন অর্পি, তুই যদি পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে পারিস তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আমি তো অভাবে পড়ে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছি, কিন্তু তোর পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই আমি সব সময় সেই চেষ্টা করে যাচ্ছি। অর্পিতা তখন চোখে জল নিয়ে বলতো, দাদা, তুমিই তো আমার বাবা, তুমিই তো আমার মা,
তুমি তো আমার স্বপ্ন। দেখবে একদিন আমি এমন কিছু করব যাতে করে সকলেই বলবে এই মেয়েটাকে বড় করেছে তার দাদা, যে কিনা একজন ট্যাক্সি চালক ছিলেন। সুকান্ত তার বোনের মুখ থেকে এমন কথা শুনে তারও চোখে জল চলে আসে। গোপনে সে তার চোখে জল লুকিয়ে ফেলে। সুকান্ত সব সময় চাইতো তার পরিবার যেন হাসি খুশি থাকে। সে নিজে কখনো নতুন জামা কাপড় না কিনলেও সে তার বোন আর তার মায়ের জন্য ঠিকই কিনে আনতেন। সমস্ত কষ্টকে সে হাসি মুখে গ্রহণ করতেন, তবুও সে তার পরিবারে একটা আঁচড় লাগতে দিতেন না। শুধু পরিবারই নয়, শহরের মানুষেরাও সুকান্তকে অনেক পছন্দ করতেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত সৎ ব্যক্তি। তার ট্যাক্সিতে উঠে কেউ কখনো গন্তব্যের পৌঁছানোর কথা চিন্তা করত না। এমনকি মিটারে কারচুপি করে টাকা বেশি নেওয়ার চিন্তাও কোনো যাত্রীকেই করতে হতো না, কারণ সুকান্ত কখনোই কাউকে ঠকাতেন না। সেই বিশ্বাস, সেই আন্তরিকতাই ছিল সুকান্তের আসল পরিচয়। সুকান্ত এখন মাস শেষে সমস্ত খরচা করেও কিছু টাকা সঞ্চয় করতে পারেন। সেই টাকায় একদিন কাজে লাগবে অর্পিতার কলেজের ভর্তির ফিতে, তার উচ্চশিক্ষার খরচ, আরও হয়তো একদিন তার বিয়েরও। সুকান্তের একটি ইচ্ছা, সে নিজে কিছু করতে পারেনি, কিন্তু সে তার বোন অর্পিতাকে সমাজের চোখে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে গড়ে তুলবে। তার এই জীবনের গল্প যেন এক নিঃশব্দ সংগ্রামের মহাকাব্য, যেখানে একজন ট্যাক্সি চালক ভাই নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে তার বোনকে ভবিষ্যতের জন্য তৈরি করে তুলেছে। সেই বছর অর্পিতা তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মেধা তালিকায় নাম তোলে। সুকান্ত তার বোনের এমন সাফল্যে খুশিতে আত্মহারা হয়ে গোটা গ্রামের লোককে মিষ্টি খাওয়ান। অর্পিতার একটাই লক্ষ্য, সে পুলিশ অফিসার হতে চায়। তাই সেই কলেজে পড়াশোনার পাশাপাশি WBCS পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। অর্পিতা দিন রাত কঠোর পরিশ্রম শুরু করে দিলেন। অন্যদিকে সুকান্ত তার ট্যাক্সির টাকা দিয়ে তার বোনের কোচিং, বই, ভর্তির ফি সবকিছু সামলাতো। কোনোদিন নিজের জন্য এক কাপ চা না খেলেও বোনের খরচের জন্য তিনি কখনোই কৃপণতা করেননি। দেখতে দেখতে অর্পিতা ভালো নাম্বার নিয়ে তার কলেজ জীবন শেষ করলেন। তার মাস 6 পরে আসে সেই খুশির দিন, যেদিন অর্পিতা WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের DSP পদে নিযুক্ত হন। সেদিন সুকান্তর খুশি দেখে কি, সে তার বোনকে কোলে তুলে নাচতে শুরু করে দেয়। খুশিতেই তাদের দুজনের চোখের জল যেন আর বাঁধ মানতে চায় না, অজস্র ধারায় ঝরে পড়তে চায় মাটিতে। তার কয়েকদিন পরই অর্পিতা পুলিশের ট্রেনিং এর জন্য ট্রেনিং সেন্টারে চলে যায়। 6 মাস কঠোর ট্রেনিং এর পর অর্পিতা কলকাতার একটি থানায় DSP পদে নিযুক্ত হন। এখন সে শহরে একটি বাড়ি নিয়েছে, কারণ তার পক্ষে প্রত্যেকদিন কলকাতা থেকে বাড়ি ফিরে আসা সম্ভব হয়ে ওঠে না। আর পুলিশদের দায়িত্ব তো অনেক বেশি, কখন কি হয় না হয় যখন তখন তাদের ডাক আসে। তাই সে সেখানে একটি কোয়ার্টার ভাড়া নিয়ে থাকতে শুরু করে দেয়। প্রথম অর্পিতা একটু অবসর টাইম পেলেই সে তার দাদা এবং মায়ের সাথে দেখা করার জন্য বাড়িতে ফিরে আসতেন। কিন্তু যত দিন যেতে লাগলো অর্পিতার মধ্যেও কেমন যেন পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন সুকান্ত। শহরে থাকার জন্য সে এখন নতুন পরিবেশে নিজেকে তৈরি করছে। তার এখন নতুন বন্ধু মহল, বড় বড় অফিসারদের সাথে, নেতা মন্ত্রীদের সাথে ওঠা বসা। ধীরে ধীরে অর্পিতা তার দাদার ফোন ধরাও কমিয়ে দেন, এমনকি তার মায়ের খোঁজ খবর নেওয়াও বন্ধ করে দেন। আজ গত 2 বছর হয়ে গেছে অর্পিতা একবারও তাদের সাথে দেখা করতে আসেননি। অর্পিতার মা প্রায়শই তার মেয়ের জন্য মন খারাপ করে বসে থাকেন এবং সেখান থেকে বলেন, বাবা তুই শহরে গেলে একবার অর্পিতার সাথে দেখা করে আসিস তো, মেয়েটাকে দেখতে বড্ড ইচ্ছে করছে রে, কতদিন হয়ে গেল তাকে দেখিনি। সুকান্ত বলে, আচ্ছা ঠিক আছে, আমি শহরে গেলেই বোনের সাথে দেখা করে আসব এবং তাকে বাড়ি আসার জন্য বলে আসব। একদিন রাত্রে সুকান্ত যখন তার ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একজন মধ্যবয়স্ক লোক তাকে দাঁড় করালেন এবং বললেন,
বাবা, আমার একটু জরুরি কাজ আছে, তুমি কি আমাকে শিয়ালদা স্টেশনে একটু পৌঁছে দেবে? সুকান্ত তখন সেই লোকটিকে বললেন, কিন্তু কাকু, রাত তো অনেকটাই হলো, আমি তো বাড়ি ফিরে যাচ্ছিলাম, এত রাতে শিয়ালদা কিভাবে যাব বলুন? বাড়িতে আমার মা একা আছেন। লোকটি তখন সুকান্তকে বললেন, বাবা, গেলে খুব উপকার হতো, আমি এত রাতে আর কোনো গাড়ি পাবো না, আমার ট্রেন আছে রাত্রে, তুমি আমাকে দয়া করে স্টেশনে একটু পৌঁছে দাও। সুকান্ত তখন আর কোনো কথা চিন্তা না করে সেই লোকটিকে তার গাড়ির মধ্যে নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কয়েক ঘন্টা যাওয়ার পরই কলকাতা ঢোকার ঠিক কয়েক কিলোমিটার আগেই গাড়িটিকে চেকিং এর জন্য আটকানো হয়। সেখানে কর্মরত পুলিশ অফিসারেরা সুকান্তের গাড়িটিকে চেক করার সময় পিছনে বসে থাকা ব্যক্তিটির ব্যাগ থেকে কয়েক প্যাকেট নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করে ফেলেন। পুলিশ তখন তাদের দুজনকেই অ্যারেস্ট করে থানায় নিয়ে আসেন। সুকান্ত অনেকবার পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আমি এই ব্যক্তির সাথে কোনোভাবে জড়িত নই, আমি একজন ট্যাক্সি চালক, তিনি আমাকে শিয়ালদা যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তাই আমি তাকে শিয়ালদা স্টেশনে নামিয়ে দেওয়ার জন্যই যাচ্ছিলাম। কিন্তু সেখানে কর্মরত পুলিশ অফিসার তার কোনো কথাই না শুনে তাকে থানার মধ্যে নিয়ে এসে হাজির করেন। সুকান্ত তখন কোনো উপায় না পেয়ে সেখানে কর্মরত পুলিশদের বলেন, আমার বোন একজন পুলিশের অফিসার, তার নাম অর্পিতা হালদার, আপনি আমার বোনের সাথে একবার যোগাযোগ করিয়ে দিন। তখন কয়েকজন কনস্টেবল অর্পিতার কাছে গিয়ে বলেন, ম্যাডাম, একজন ট্যাক্সি ড্রাইভারকে আমরা মাদক পাচারের জন্য অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছি, তিনি বলছেন আপনি নাকি তার বোন, আপনি দয়া করে একবার এসে তার সাথে দেখা করে যান। অর্পিতা পুলিশ কনস্টেবলদের কথায় যেন কিছুটা অবাক হয়ে গেলেন। পরক্ষণেই তিনি বললেন, আমার কোনো ট্যাক্সি ড্রাইভার দাদা নেই, আপনাদের কোথাও ভুল হচ্ছে, চলুন তো দেখছি। এই বলে অর্পিতাও সেখানে হাজির হলেন। অর্পিতাকে দেখা মাত্রই সুকান্ত তার কাছে দৌড়ে গেলেন এবং বলতে লাগলেন, বোন, আমি এই মাদক চক্রের সাথে কোনোভাবে জড়িত নই, তুই তো আমাকে চিনিস, তুই তো আমাকে সেই ছোট্টবেলা থেকে দেখে এসেছিস, আমি কি এরকম কাজ কখনো করতে পারি, তুই বল? আমি অনেকবার কর্মরত পুলিশদের বোঝানোর চেষ্টা করেছি যে আমি কোনোভাবেই এই মাদক চক্রের সাথে জড়িত নই, কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে চাইছে না। বোন, তুই একটু ওদের বুঝিয়ে বল না। অর্পিতা কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকেন। পরক্ষণেই তিনি চিন্তা করেন, যদি কোনোভাবে সুকান্ত এই মাদক পাচারের সাথে জড়িত থাকে, তাহলে সে তার বোন হওয়ার কারণে তার চাকরির ওপর প্রভাব আসতে পারে। তাই তিনি তার চাকরি বাঁচানোর জন্য তার নিজের দাদাকে চিনতে অস্বীকার করেন। বললেন, কাকে বোন বলছেন আপনি? আমি আপনার কোনো বোন নই, আপনি মাদক পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন, তাই আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন আইনের পথে চলবে। আপনি যদি নির্দোষী হন, তাহলে আদালতের রায়ে আপনাকে নির্দোষ প্রমাণিত করে ছেড়ে দেওয়া হবে, আর তা না হলে আপনাকে আপনার করা কৃতকর্মের ফল ভোগ করতে হবে। অর্পিতার কথায় যেন সুকান্ত চমকে উঠলেন। তার বুকের ভিতরে থাকা কলিজাটাই যেন কেউ চাকু ঢুকিয়ে দিয়েছে। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে বোনকে বড় করার জন্য সে এত কষ্ট করেছে, আজ সেই বোনই তাকে চিনতে অস্বীকার করছে, তাকে মাদক পাচার চক্রের সদস্য মনে করছে। আজ যেন তার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। সুকান্তকে নিয়ে গিয়ে থানার একটি সেলে বন্দি করে দেয়া হয়। পরদিন সকালে একজন সিনিয়র অফিসার প্রবীর কুমার তার ডিউটির জন্য আসেন। থানায় প্রবেশ করতেই তার নজর যায় সেলের ভিতরে মাথা নিচু করে বসে থাকা সুকান্তর দিকে। প্রবীর কুমার সুকান্তকে দেখেই চিনতে পারেন। তিনি তখন দৌড়ে সুকান্তর কাছে যান এবং বলেন, তুমি সুকান্ত না? সুকান্ত কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেন, হ্যাঁ স্যার, আমি সুকান্ত, সুকান্ত হালদার। আমি আপনাকে চিনি সুকান্ত বাবু। সুকান্ত বাবু তখন বললেন, কিন্তু স্যার, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। প্রবীর কুমার তখন থানায় কর্মরত এক কনস্টেবলকে বললেন, তুমি এক্ষুনি সুকান্তকে জেল থেকে বের করো। স্যারের আদেশ পাওয়া মাত্রই সুকান্তকে জেলের ভিতর থেকে বার করে আনা হয়। সিনিয়র অফিসার তখন সুকান্তর উদ্দেশ্যে বললেন, তোমার মনে আছে একদিন বৃষ্টির রাতে আমি আহত অবস্থায় বাড়ির পাশে পড়েছিলাম, আমার বাম পাটা ভেঙে গিয়েছিল। সেদিন সাহায্যের জন্য আমি অনেক চিৎকার করেছিলাম,
কিন্তু বৃষ্টির জন্য কোনো গাড়ি আমাকে সাহায্য করতে রাজি হয়নি। একমাত্র তুমি সেদিন আমাকে সাহায্য করেছিলে, আমাকে কোলে করে গাড়ির মধ্যে তুলে হসপিটালে নিয়ে গেছিলে। তুমি আমার মুখটা ভুলে গেলেও আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না, কারণ তুমি সেদিন ভগবানের রূপ হয়ে আমাকে বাঁচিয়েছিলে। সুকান্ত স্যারকে মনে না পড়লেও সেদিনের ঘটনাটা তার ঠিকই মনে আছে। সে একদিন রাত্রে বাড়ি ফেরার সময় কাউকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে, তাকে ধরে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। তারপর তিনি আর তার কোনো খোঁজ খবর নেননি। সুকান্ত জানতেনও না সেই ব্যক্তির আসল পরিচয়। আজই তিনি প্রথম জানতে পারলেন সেই ব্যক্তির আসল পরিচয়। সুকান্ত তখন সিনিয়র অফিসার প্রবীর কুমারকে বললেন, স্যার, আমি মাদক পাচার চক্রের সাথে জড়িত নয় স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি শুধু ওই লোকটিকে শিয়ালদা স্টেশনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলাম, আমি তাকে চিনিও না পর্যন্ত। প্রবীর বাবু তখন সেই লোকটিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। তার উপর চাপ সৃষ্টি করতেই সে ভয়ে সমস্ত সত্য কথা বলে দেন। কিছু সিসিটিভি ফুটেজ এবং তার ফোন কল রেকর্ড অনুযায়ী তারা জানতে পারেন যে সেই ব্যক্তিটি হচ্ছেন একজন মাদক পাচার চক্রের সদস্য। তবে তার সঙ্গে সুকান্তের কোনো যোগসূত্র নেই, তাই সুকান্তকে সসম্মানে সেখান থেকে মুক্ত করা হয়। থানা থেকে বেরোনোর সময় প্রবীর বাবু সুকান্তের উদ্দেশ্যে বললেন, সত্যি আপনার মতন মানুষেরা আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি, কারণ আপনারা মানুষের উপকার করতে জানেন। যাই হোক, আমি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। দেরিতে হলেও সত্যটা বাইরে বেরিয়ে এসেছে। সুকান্ত বাবু যখন প্রবীর স্যারের সাথে কথা বলছিলেন, ঠিক তখনই তার অন্য পাশে দাঁড়িয়ে অর্পিতা নীরবে তার চোখের জল ফেলছিলেন। তার দাদা নির্দোষ, অথচ সে তার দাদাকে নিজের চাকরি বাঁচানোর জন্য চিনতে অস্বীকার করেছে। যে দাদা তাকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে, সেই দাদাকেই সে ট্যাক্সি ড্রাইভার বলে অপমান করেছে। এমনকি তাকে অপরাধীর চোখে দেখে থানার লকআপে বন্দি করে রেখেছে। সে তার চাকরির জন্য, সমাজের চোখে নিজেকে পরিষ্কার রাখার জন্য সে তার রক্তের সম্পর্ককে অস্বীকার করেছে। অর্পিতা ধীর পায়ে এগিয়ে আসে তার দাদার দিকে। এসেই সে তার দাদার পায়ে পড়ে যায়, কান্নারত কণ্ঠে বলতে থাকে, দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার চাকরিতে যাতে কোনো রকম আঁচ না আসে, সেজন্য আমি তোমাকে চিনতে অস্বীকার করেছি। দাদা, তুমি আমায় দয়া করে ভুল বুঝো না। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, কারণ আমার উচিত ছিল আসল সত্যটা খুঁজে বের করা, কিন্তু আমি তা না করে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। দাদা, দাদা, আমার কৃতকর্মের জন্য আমি খুবই লজ্জিত। আমি আমার চাকরি হারানোর ভয় পেয়েছিলাম। দাদা, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সুকান্ত এবার তার বোনের দিকে তাকায়, তাকে আলতো করে তুলে বুকের সাথে জড়িয়ে নেয়। যতই হোক, সে তার সেই ছোট্ট আদরের বোন অর্পিতা, যাকে কষ্ট দেওয়ার কথা সুকান্ত স্বপ্নেও ভাবতে পারে না। তার চোখে অর্পিতার জন্য কোনো রাগ নেই, শুধু আছে এক রাশ বিষণ্ণতা। বন্ধুরা, সুকান্তর কি তার বোনকে ক্ষমা করে দেওয়া উচিত নাকি উচিত নয়, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই ধরনের শিক্ষামূলক গল্পগুলি দেখার জন্য। ধন্যবাদ।